প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলার মোবাইল টিভি। বন্ধুরা, সোজা রথে আপনাদের আটপুর সোজা রথ 2025 দেখিয়েছিলাম। কথা দিয়েছিলাম যে উল্টো রথ আপনাদের আবার দেখাবো। দেখুন, আমরা সেই মন্দির অর্থাৎ বিজয় শ্যামসুন্দর মন্দিরে উল্টো রথে এসে গেছি। দেখতে পাচ্ছেন ঠাকুর ভিতরে বিরাজমান আছে। এখানে ঠাকুরকে আগে পুজো করা হয়ে গেছে, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, তাই পুজোটা দেখাতে পারলাম না। দেখুন, তোড়জোড় চলছে ঠাকুরকে নিয়ে যাওয়ার। ঠাকুরের গলায় একটা তুলসীর মালা পরিয়ে দেয়া হলো। তার আগে ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। এবার নিয়ে যাওয়া হবে, যেটা আপনাদের বলেছিলাম যে উল্টো রথে রাধা যায়, কৃষ্ণও যায়, কিন্তু রাধাকে একটা বাড়িতে বসিয়ে রেখে কৃষ্ণ রথে চড়ে। তার আগে কয়েকটি বাড়িতে আবার পূজিত হয়। এবারে কিন্তু আরও বেশি বাড়িতে পূজিত হয়, খুব বিখ্যাত বিখ্যাত জায়গায় পূজিত হয়, সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। দেখুন, রাধাকে নিয়ে যাওয়া হচ্ছে, গাড়ি করে নিয়ে যাওয়া হয়, আপনারা দেখেছেন। এইভাবে কৃষ্ণকেও তোলা হবে রথে, এই গাড়িতে, তারপর নিয়ে যাওয়া হবে। আমরা রাস্তায় যেতে যেতে আর খুব বেশি জায়গা দেখাবো না, কেননা সোজা রথে অনেক কিছু দেখিয়ে দিয়েছি। উল্টো রথে অত কিছু দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই উল্টো রথে রাস্তাটা দেখাচ্ছি না। দেখুন, কৃষ্ণকেও নিয়ে আসা হয়েছে, এবার গাড়িতে তোলা হচ্ছে। এইভাবে দুজনকে পাশাপাশি বসিয়ে নিয়ে যাওয়া হয়। এটা এক আজব প্রথা, জানি না কী জন্যে তৈরি হয়েছে। যদি আগামী দিনে জানতে পারি নিশ্চয়ই আপনাদের শোনাবো সেসব কাহিনী। যাকগে, তার আগে চলুন রথের উদ্দেশ্যে আমরা যাই। আর মাঝখানের রাস্তাটা আপনাদের দেখালাম না। এবার আমরা আটপুর বাজারে এসে গেছি। এখানে দাঁড়িয়ে আছি, দেখবেন একজনদের বাড়িতে রাধাকে রাখা হবে, সেই জায়গাটায় আমরা অপেক্ষা করছি কোথায় রাখা হয়। দেখুন, আমি গত বছর উল্টো রথে এসেছিলাম, ঠিক এই জায়গা থেকেই ছবি তুলেছিলাম। এই জায়গায় ছবি তুলে এরপর থেকে সব জায়গার ছবি তুলেছিলাম, কিন্তু গত বছর সেই ছবি আপনাদেরকে পরিবেশন করিনি, কেননা আমার মনে হয়েছে সোজা রথ থেকে ব্যাপারটা প্রথম থেকে দেখালে মনে হয় খুব ভালো হয়, তাই সেই ছবি আমি তুলে রেখে দিয়েছি। আগে সোজা রথ দেখিয়েছি, তারপর উল্টো রথ আপনাদের দেখাবো বলে। দেখুন, রাধাকে নিয়ে যাওয়া হচ্ছে একজনদের বাড়িতে। আগে নাকি এই সামনে একটা আটচালা মতন ছিল, সেটা পঞ্চায়েতের আটচালা ছিল, সেই জায়গাটি বর্তমানে আর নাই। সেই জন্যে একজনদের বাড়িতে রাধাকে রাখা হয়। এটা কুণ্ডুদের বাড়ি, এখানে রাধাকে বসিয়ে রাখা হয়। তারপর কৃষ্ণ
ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় পুজো গ্রহণ করে তারপর রথে উঠবে। রাধা একা বসে রইল মন মরা হয়ে। চলুন আমরা যাচ্ছি। এবার এই যে ছবিগুলো দেখাচ্ছি আমি গত বছরের ছবি, এতক্ষণ যে ছবিগুলো দেখালাম এগুলো এবছরের ছবি। সেই ছবিগুলো আমি গত বছর তুলতে পারিনি, তাই প্রথম থেকে দেখাবো বলে এবছর আগে এসে এই ছবিগুলো তুলেছি। চলুন আমরা যাচ্ছি। আঁটপুর বাজার টপকে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে যেতে যেতে এই যে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দিরটায় কালী পুজো হয়। এই স্টপেজটার নাম কালীতলা স্টপেজ। বাসে করে বা ট্রেকারে করে গেলে কালীতলা স্টপেজ। আর এই পাড়াটার নাম হচ্ছে আঁটপুর পশ্চিম পাড়া। চলুন কিছু কিছু বাদ দিয়ে দিয়ে যাচ্ছি। আর একটু এগিয়ে গেলেই সোজা রাস্তা যেমন আছে, ডান দিক বাঁ দিক দুটোই রাস্তা আছে। আমরা বাঁ দিকে যাচ্ছি, কিন্তু ডান দিকেও যাওয়া যায়। ডান দিকে গেলে আপনারা একটা মন্দির দেখতে পাবেন, শীতলা মনসা মায়ের মন্দির আছে। আমরা ডান দিকে না গিয়ে বাঁ দিকে যাচ্ছি। চলুন কাদের বাড়ি কৃষ্ণ যাচ্ছে, প্রথম কাদের বাড়ি পূজিত হবেন দেখি। এবারে উল্টো রথে অনেক বেশি জায়গায় ঠাকুর যায়, যেটা আপনাদের প্রথম রথে অনেকেরই ভালো লেগেছে, আমাকে জানিয়েছেন। তাই উল্টো রথের ব্যাপারটাও আপনারা দেখবেন বলে অপেক্ষা করে বসে আছেন। চলুন আমরা যাচ্ছি কাদের বাড়ি যায়। সোজা একদম রাস্তা, কোনো ব্যাক চোর নেই। আমিও কোনোদিন এই সব জায়গায় আসিনি, আপনাদেরকে আগেই জানিয়ে দিই। এমন একজনদের বাড়ি যাচ্ছে শুনেছি, যাদের বাড়ি যাচ্ছে খুবই নামকরা এক ব্যক্তি। আমার সৌভাগ্য হয়েছে এই ঠাকুরের কৃপায় তাদের বাড়ি যাওয়ার। দাঁড়িয়েছে দেখুন, এই বাড়িটায় যাবে। এখন আমরা যাদের বাড়ি যাব তিনি এক বিরাট প্রতিভাবান ব্যক্তি, তিনি আঁটপুরের গৌরব। তাকে সম্মান জানানোর জন্যই ঠাকুর তার বাড়িতে একবার আসেন। এই যে যার হাতে ঠাকুর দেওয়া হলো, তার পিতার নাম হলো পান্নালাল চক্রবর্তী। পান্নালাল ভট্টাচার্য নয়, কিন্তু পান্নালাল চক্রবর্তী। পান্নালাল চক্রবর্তী যাত্রা জগতের এক প্রবাদ প্রতিম পুরুষ। তাকে যাত্রা জগতে দ্রোণাচার্য বলে ডাকা হতো। খুবই মায়াবী কণ্ঠ ছিল তার, সেই জন্যে মায়াকণ্ঠ পান্না চক্রবর্তী বলতো। এবং তিনি দ্রোণাচার্য পদবীতে ভূষিত হয়েছিলেন। তিনি অনেক যাত্রায় অভিনয় করেছেন, বহু পুরস্কার পেয়েছেন। সেসবের সার্টিফিকেট এখানে আছে, আপনাদেরকে দেখাবো। এই বাড়িতে তার পূজা হবে। পান্নালাল চক্রবর্তীর বাবার নাম ছিলেন বিভূতিভূষণ চক্রবর্তী। খুবই অল্প বয়সে তার বাবা মারা যান, কিন্তু তার এতই প্রতিভা ছিল, ছোটবেলা থেকে যাত্রা, নাটক, গান বাজনা খুব ভালো করতে পারতেন। এত সুন্দর কণ্ঠ ছিল যে সে কণ্ঠ শুনে তখনকার দিনের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু খুবই ধন্যবাদ দিয়েছিলেন। এই যে দেখছেন এই দালানের ওপরে সেই সব সার্টিফিকেট রাখা আছে। তিনি রাজ্য সরকারেরও তখনকার দিনের অনেক পুরস্কার পেয়েছেন। এছাড়াও অনেক যাত্রা জগতের অনেক অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন। তার যাত্রার মধ্যে অন্যতম বাগদি ডাকাত, ফৌজদার, বেঈমান বিধাতা, পাগলা ঘণ্টা, অচল পয়সা। তিনি চিতপুরের অনেক বড় বড় যাত্রা সংস্থায় অপেরাতে অভিনয় করেছেন। অনেক নতুন অপেরাও তৈরি করেছিলেন। অগ্রগামীতে অভিনয় করেছেন, বিশ্বরূপ অপেরা অভিনয় করেছেন,
ভারতীয় অপেরা, লোকশিল্প অপেরা, প্রচুর অপেরায় তিনি অভিনয় করেছেন। তার অভিনয় এতটাই মুগ্ধ হয়ে যেত যে লোকে তার যাত্রা শোনার জন্য উদগ্রীব হয়ে থাকত। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এক যাত্রা অনুষ্ঠিত হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আয়োজনে। সেখানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছাড়াও তার ক্যাবিনেটের অনেক মন্ত্রী যাত্রা শুনে মুগ্ধ হয়েছিলেন। এইরকম বহু জায়গায় তিনি অভিনয় করেছেন, তাই তাকে যাত্রা জগতে দ্রোণাচার্য বলা হয়। দ্রোণাচার্য কেন বলা হয়? তিনি যেমন অভিনয় করেছেন তেমন নির্দেশনা দিয়েছেন। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা খুব বিখ্যাত ছবি। বাগদি ডাকাত যে যাত্রাপালা হয়েছিল, সেই বাগদি ডাকাত খুবই জনপ্রিয় একটা যাত্রাপালা, তার ছবি তিনি এটা তৈরি করে রেখে গেছেন। আগামী দিনে যারা যাত্রা জগতে আছেন তাদের একজন প্রেরণা বলা যায় একে, এই পান্নালাল চক্রবর্তীকে। এ প্রসঙ্গে আর একটা কথা বলি যে আপনারা জানেন কাঞ্চন মল্লিক, সেই কাঞ্চন মল্লিকের বাড়িও এর আশপাশে। কাঞ্চন মল্লিকের মা চিত্রা মল্লিক পান্নালাল চক্রবর্তীর সঙ্গে অনেক যাত্রায় অভিনয় করেছেন। তার মধ্যে আমি মা হতে চাই, ভোলা মহেশ্বর, শেষ অঞ্জলি, খনা বরাহ, ফাঁসির মঞ্চে, এসব খুবই বিখ্যাত। সব যাত্রাপালার নাম বলা সম্ভব নয়, কয়েকটা বললাম। এই যে পান্নালাল চক্রবর্তীকে শ্রদ্ধা জানানোর জন্যে তার বাড়িতে একবার ঠাকুর যায়। এবার ওনার বাড়ি থেকে বেরিয়ে আমরা আরেকটু এগিয়ে গিয়ে বাঁদিকে নেমে পড়লাম। একটা বাড়ি আছে যেটা লাল বাড়ি নামে খ্যাত, দেখবেন গেটে লেখা আছে অনুষ্ঠান বাড়ি। সেই বাড়িটায় আমরা প্রবেশ করলাম। এই বাড়িটা হচ্ছে শ্যামসুন্দর চ্যাটার্জির বাড়ি। আগেকার দিনে জমিদার ছিলেন, তাই তার বাড়িতে ঠাকুর একবার পূজিত হয়। পান্নালাল চক্রবর্তীর কথা বলতে বলতে আরও কিছু বলি যে পান্নালাল চক্রবর্তীর স্ত্রীর নাম ছিলেন সন্ধ্যা চক্রবর্তী। অনেকে বলেন যে তিনি তার স্ত্রীর অনুপ্রেরণায় এতদূর অগ্রসর হতে পেরেছিলেন। যদি তার স্ত্রী যদি না চাইতেন তাহলে তিনি এত বড় অভিনেতা হতে পারতেন না। পান্নালাল চক্রবর্তী সম্পর্কে যতটুকুই বলা হবে খুবই কম বলা হবে। তিনি এতই বড় মাপের অভিনেতা ছিলেন যে আগেকার দিনের যারা বয়সস্থ লোক তারা জানতে পারবেন। এই বাড়িটা বর্তমানে এনারা থাকেন না, এনারা বর্তমানে কলকাতায় থাকেন। এই পুজো উপলক্ষে রথের জন্যে ঠাকুর বাড়িতে আসে, সেই পুজো দেওয়ার জন্যে এনারা কলকাতা থেকে এখানে ছুটে আসেন ঠাকুরের টানে। নাহলে এই বাড়িটা পড়ে থাকে বিভিন্ন অনুষ্ঠানের বাড়িতে। এই বাড়িটাকে ওনারা ভাড়া দেন যাতে একদম পড়ে থেকে থেকে নষ্ট না হয়ে যায়। এনাদের বাড়িতে পুজো হয়ে গেছে, ঠাকুর আবার গাড়িতে তোলা হচ্ছে। দুটো বাড়ি হলো দেখলেন, এরকম আরও যাবে।
এই যে এক বিচিত্র নিয়ম, যে নিয়মটা সবাই জানে না। আগের বারেই বলেছি আমার খুব আগ্রহ হয়েছে এই জিনিসটাকে দেখে যে একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব, করে আপনাদেরকে জানাবো। কেননা সব লোক এই আঁটপুর, রানীবাজার, লোহাগাছি, আনোরবাটি এইসব গ্রামের সব লোকে জানে না পরিষ্কার তথ্যটা কি। সেই জন্যে আমি সোজা রথে এসে এবং উল্টো রথে এসে সেই সব ছবি তুলে আপনাদের পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আবার আমরা পিচ রাস্তায় উঠে পড়েছি, উঠে বাঁদিকে যাচ্ছি। বাঁদিকটা রানীবাজারের দিক, পিছনের দিকটা আঁটপুরের দিক। চলুন যাওয়া যাক কত দূরে যায় ঠাকুর। কিছুটা বাদ দিয়ে দেখাচ্ছি, কেননা ভিডিও খুব বড় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, একঘেয়েমি হয়ে যাবে। চলুন কত দূর যায় দেখছি। এখনও পিচ রাস্তা দিয়েই যাচ্ছে। এই রথ যে আছে এর একটু পরেই রথ আছে, দূরে হয়তো একটু দেখতে পাচ্ছেন রথ আছে। বাঁদিকে আমরা বেঁকে পড়লাম। এই জায়গাটার নাম রানীবাজার শ্যানপাড়া। রানীবাজারে অনেকখানি জায়গা, আপনাদেরকে এর আগে সিদ্ধেশ্বরী মায়ের জায়গা দেখিয়েছি, সেখানটাও রানীবাজার। সেখানটা এর থেকে কিছুটা দূরে, এখানটাও রানীবাজার। চলুন আস্তে আস্তে যাচ্ছি, কত দূর ঠাকুর যায় দেখা যাক। এখানে দাঁড়ানো হয়েছে, ঠাকুর এবার নিয়ে যাওয়া হবে। কাদের বাড়ি যায় দেখি। এই যে দালানটা দেখতে পাচ্ছেন, এখানে দুর্গা পুজো হয়। সেই দালানের পাশে একটা ভাঁড়ার ঘর আছে, সেখানে ঠাকুরকে নিয়ে আসা হলো। এখানে একবার ঠাকুর পুজোতে হবে। দেখুন রানীবাজার শ্যানপাড়া ঠাকুর দালান, সন 1409। মানে এটা আগে মাটির দালান ছিল, এই পাকা দালানটা 1409 সালে হয়েছে। পুজো হয়ে গেছে, এবার ঠাকুরকে দুর্গা দালানে একবার রাখা হচ্ছে। এবার পাড়ার মেয়েরা সব কৃষ্ণকে প্রণাম করছে, সেই জন্যে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসা হয়েছে, কেননা ওই ভাড়ার ঘরে বেশি লোক প্রবেশ করতে পারবে না। দেখতে পাচ্ছেন পাশে দুর্গা ঠাকুরের মেয়েরা আছে। এখন এখানে খুব সুন্দর জাঁকজমকপূর্ণ দুর্গা পুজো হয়। আমরা আবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠাকুরকে এবার কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, আর গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে না। এবার আমরা রথ পেরিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন রথের পরেই একটা ডান দিকে পুকুর ছিল, সেই পুকুরটার পাশ দিয়ে যাচ্ছি। চলুন কত দূরে যাওয়া যায়, আবার কোথায়। অনেকে হয়তো ভাবছিলেন যে ঠাকুর নিয়ে এবার রথে উঠে পড়বে, তা নয়, আবার এক জায়গায় যাচ্ছে। চলুন এবার কাদের বাড়ি যায়, আমরা পিছনে পিছনে যাই।
এইভাবে ঠাকুর নিয়ে ঘুরতে ঘুরতে অনেক সময় লেগে যায়। বিকেল 3:30 প্রায় ঠাকুর বেরিয়েছে, এখন প্রায় 5:30 বাজতে চললো। দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির আছে, আগেকার কালের মন্দির। চলুন আমরা যাই কাদের বাড়ি যাচ্ছে। এ এক অদ্ভুত প্রথা আগেকার দিনের মানুষ তৈরি করেছে। কেন তৈরি করেছে জানি না, তবে একটা অনুমান আপনাদের শেষকালে বলবো কেন তৈরি করেছে, যেটা আমার ব্যক্তিগত অনুমান। দেখছেন এখানে একটা ঠাকুর দালান আছে, এখানে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে। অনেক বছর আগে এই রানীবাজার শ্যানপাড়া বা এই লোহাগাছি, এই জায়গাটার নাম লোহাগাছি, এইসব মন্দিরে ঠাকুর আসতো না। 30-40 বছর আগে এখানে ঠাকুর আসতো না, এইগুলো নতুন করে বাড়ানো হয়েছে। আর এই যে সিস্টেমটা পরপর করা হয়েছে, সোজা রথে এক জায়গায় এক এক বাড়ি, উল্টো রথে এক এক বাড়ি, ঠিক মিল খাইয়ে করা হয়েছে। মানে উল্টো রথে রথ যেহেতু এদিকে চলে এসেছে, তাই এদিকটা উল্টো রথে হবে। সোজা রথে যেহেতু আটপুর বাজার থেকে রথ টান হয়, তাই আটপুর বাজারের গায়ে যে বাড়িগুলো আছে সেখানে ঠাকুর পূজিত হয়। উল্টো রথটা আটপুর বাজারের পর থেকে যাদের বাড়ি আছে সেই তাদের বাড়ি থেকে এ করে এই দালানেও দুর্গাপুজো হয়। যেটা বলছিলাম যে উল্টো রথে রথ যেহেতু রানীবাজারে চলে আসে, তাই উল্টো রথে আটপুর বাজারের পর থেকে যাদের বাড়িতে ঠাকুর পূজিত হবে সেই সব জায়গায় নিয়ে আসে। মানে সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করেছে, এক সুন্দর নিয়ম। সোজা রথে কয়েকজনের বাড়ি যাবে, যেটা কাছাকাছি। চলুন আমরা ঠাকুরের পিছনে পিছনে যাচ্ছি, এবার কোথায় ঠাকুর যায়। এখনও আপনাদের মনে হচ্ছে ঠাকুর কোথায় যাবে নাকি। দেখুন আমরা রথের কাছে এসে গেছি, আর ঠাকুর কোথাও যাবে না। ঠাকুর 4 জায়গায় ঘুরে ঘুরে পূজিত হলো, সেবা নিল। কিন্তু আগেই বলেছি রাধাকে একটা বাড়িতে, বা দেখিয়েছি রাধাকে একটা বাড়িতে বসিয়ে রাখা আছে। এ এক অদ্ভুত নিয়ম। যাকে ঠাকুর এবার রথে উঠবে। চলুন, এতক্ষণ দেখতে দেখতেই আপনাদের 25 মিনিট সময় চলে গেল, তাই রথ টান খুব বেশি দেখাবো না, কেননা রথ টান তো সবাই জানে কিভাবে রথ টান হয়, কী হয়। ছবি তোলা আছে, কিন্তু বেশি দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই রথ টান খুব বেশি দেখাবো না। আবার ঠাকুর যে সেইখানে গিয়ে পূজিত হবে সেটা একবার দেখাবো। রথের চারদিকে কয়েকবার প্রদক্ষিণ করা হয়, তারপর ঠাকুর রথে ওঠে। দেখতে পাচ্ছেন
কিছু কিছু নিয়ম এগুলো সব জায়গাতেই আছে, শুধু এখানকার বলে নয়। রথটাকে চারিদিক দিয়ে প্রদক্ষিণ করা হয়, তারপর ঠাকুরকে নিয়ে রথে ওঠা হয়। ঠাকুর রথে উঠছে। রথ ঘোরানো যায় না, রথ আবার উল্টো দিকে টানা হয়। সামনের দিকে চেনগুলো সব ওই দিকে ঘুরিয়ে নিয়ে গিয়ে লাগানো হয়। রথকে ঘোরানো যায় না, কেননা ততখানি জায়গা এখানে নাই। আবার উল্টো দিকেই টানা হবে, উল্টো রথ যেহেতু উল্টো দিকেই টানা হবে। মোটামুটি রথ টানের জন্য প্রস্তুত। দেখুন সব ঘোড়াগুলো সামনের দিকে, কাঠের ঘোড়াগুলো সামনের দিকে বাঁধা হয়ে গেছে এবং যে সারথি সেও তাকেও ওখানে বাঁধা হয়ে গেছে। এবার একদম রথ টান হবে বলে একদম চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। রথ টান শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পিছন দিকে আবার দড়ি বাঁধা আছে, যদি এদিক ওদিক হয়ে যায় হয়তো পিছন দিকে টেনে সেটা সোজা করা যাবে, সেই জন্য হয়তো দড়ি বাঁধা আছে, আগে থাকতে ব্যবস্থা নেওয়া আছে। দেখছেন রথে লেখা আছে দাতা জীবন কৃষ্ণ ভর, আনরবাটি, আঁটপুর, হুগলি। মানে বলেছিলাম যে রথকে জীবন কৃষ্ণ ভর মহাশয় নতুন রূপে তৈরি করে দিয়েছিলেন, সেই জন্যে রথে ওনার নাম দেয়া আছে। পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে দাতা জীবন কৃষ্ণ ভর। এই রথ টানটা আপনাদের আগেই বলেছি, গত বছরের তোলা। খালি কাহিনীটা প্রথম থেকে দেখাবার জন্য সামনের কিছুটা অংশ এই বছর অর্থাৎ 2025 সালে তুলেছি। আর রথ আর বাড়ি বাড়ি যে ঘুরছে এই অংশগুলো বা এই রথ টানের অংশগুলো, এইগুলো সব 2024 সালে উল্টো রথেরই তোলা। রথ আস্তে আস্তে আবার আগের জায়গায় চলে এলো। এখানে কদিন রথ থাকবে, তারপর রথের জন্য ঘর করা আছে, সেই ঘরের ভেতর রথকে আবার রেখে দেয়া হবে, যাতে রোদ বৃষ্টি থেকে রথ রক্ষা পায়। একদম পাকাপাকি ব্যবস্থা করা আছে। এবার ঠাকুরকে নিচে নামিয়ে নেওয়া হয়েছে। চলুন আমরা ঠাকুরের সঙ্গে সঙ্গে যাই, ঠাকুরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। যেটা বলতে যাব বলে ঠিক করেছিলাম যে এই যে পরপর সব এক একটা বাড়িতে ঠাকুরকে রাখা হয়, গিয়ে পুজো করা হয়। আগেকার দিনের মানুষ বোধহয় ভেবেছিলেন যে এই রথের মেলাকে ধরে রাখতে গেলে এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি এবং কয়েকটি পাড়াকে যুক্ত করতে হবে। যদি কোনো কারণে ঠাকুর পুজোর অসুবিধা হয় বা রথের কোনো অসুবিধা হয়, এই সব লোকেরা
সেই দিকগুলো রক্ষা করার জন্য এগিয়ে আসবে। সেই জন্য মনে হয় আগেকার দিনের লোকেরা এইসব সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে ঠাকুর নিয়ে গিয়ে পুজো করার এই প্রথা শুরু করেছিল। তারপর রানীবাজার এবং লোহাগাছি এই পাড়া দুটোকেও যুক্ত করেছিল, কেননা এই পাড়াগুলো আঁটপুরেরই অন্তর্গত বললেই হয়। এদেরকে যুক্ত করে এই পাড়াগুলোকেও ঠাকুরের দেখাশোনার দায়িত্বে আনবার চেষ্টা করেছিল। তাছাড়া যদি ঠাকুর এমনি আসে, রথে ওঠে, আবার চলে যায়, তাহলে ঠাকুরের প্রতি সকলের দরদ থাকবে না, বা ঠাকুরটা যে আসবে এই যে সকাল থেকে একটা আলোচনা, যাদের বাড়ি যাবে তাদের যে আয়োজন হয়, ফল কিনতে হয়, ফুল কিনতে হয়, বিভিন্ন জিনিস কিনতে হয়, ঠাকুর মন্দিরটাকে, ঠাকুর দালানটাকে ভালো করে সাজাতে হয়, সেই আয়োজনটা তাদের খুব ভালো লাগে। সেই জন্যে এইসব ব্যবস্থা আগেকার দিনে করে গেছে বলে আমার মনে হয়। না হলে আগামী দিনে হয়তো রথ উঠে যাবে। সমগ্র জনগণকে এর মধ্যে যুক্ত করার জন্যই মনে হয় এই নিয়ম তৈরি করে গেছে। তবে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, এই যে কুণ্ডু বাড়িতে রাধাকে বসানো আছে, এই কুণ্ডু বাড়ির একজন গিয়ে ঠাকুর নিয়ে আসার কাজ করে, কিন্তু আর বাকি সব বাড়ির লোকেরা কেউ ঠাকুরকে আনতে যাওয়ার দায়িত্ব নেয় না, ঠাকুরকে নিমন্ত্রণও করতে যায় না। ঠাকুর আসবে বলে বাড়িতে বসে থাকে, কিন্তু যদি না আসে তখন কি হবে সেটা তারা ভাবে না। কিন্তু আগে থাকতেই যদি ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুর আনার ব্যবস্থা করি, সেটা আমার মনে হয় খুব ভালো হবে। তাছাড়া ঠাকুর আনতে যাওয়ার লোক খুবই কম, এখানে রথ দেখার লোক প্রচুর আছে, কিন্তু ঠাকুরকে আনতে যাওয়ার লোক কেউ নাই। যে উদ্দেশ্যে এইসব বাড়ি বাড়ি ঠাকুর পূজিত হচ্ছে, সেই উদ্দেশ্যটাই মনে হচ্ছে আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। সেই জন্য ভালো লাগলো যে এ বাড়ির একটা ছেলে ঠাকুরকে আনতে গেছে। দেখতে পাচ্ছেন যেখানে রাধা বসে আছে সেখানে কৃষ্ণকে নিয়ে আসা হলো, আবার নিয়ে এসে রাখা হলো, এবং এখানে আরেকবার রাধা কৃষ্ণ দুজনকে পুজো করা হবে। এ নিয়ম অন্য কোথাও নাই। এই নিয়মটা দেখে আমার খুব আগ্রহ হয়েছে, তাই গত বছরে কিছু ছবি তুলেছিলাম, সব ছবি তুলতে পারিনি। এবছরে সব ছবি তুলে তারপর আপনাদেরকে পূর্ণাঙ্গ তথ্য পরিবেশন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।